সংরক্ষণ, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম, যুগ্ম মহাসচিব জনাব গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব জনাব মাওলানা ইমতিয়াজ আলম সহ অনেক নেতৃবৃন্দ, ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলন এবং ইসলামী আন্দোলন এবং ঢাকা মহানগর সহ আমাদের উল্লেখযোগ্য নেতৃবৃন্দ আজকের এই গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে উপস্থিত রয়েছেন। সাংবাদিক বন্ধুগণ, শুরুতেই আপনাদেরকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই। আপনারা আমাদের আহ্বানে ছুটে এসেছেন। এখন আপনাদের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির জনাব আলহাজ হযরত মাওলানা সৈয়দ মুফতি রেজাউল করিম পীর সাহেব চরমোনাই খোলা চিঠি পাঠ করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশের বিরাজমান সংকটকালে আমাদের বক্তব্য ও দৃষ্টিভঙ্গি তুলে ধরা প্রয়োজন মনে করছে। ইতিপূর্বে আমরা চলমান রাজনৈতিক সংকট উত্তরণে দেশের অভিভাবক হিসাবে মাননীয় রাষ্ট্রপতিকে সব পক্ষের সঙ্গে সংলাপের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছিলাম। দেশের অনন্য বিশিষ্ট নাগরিকদেরকেও কেউ কেউ রাষ্ট্রপতিকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন, কিন্তু মাননীয় রাষ্ট্রপতি সংকট উত্তরণে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করেননি। অথচ রাজনৈতিক সংকট ক্রমেই জনজীবনকে বিপর্যস্ত করে তুলছে। ক্ষমতার রাজনীতির প্রতিহিংসার আগুনে প্রতিদিন দগ্ধ হচ্ছে সৃষ্টির সেরা আদম সন্তান। জননিরাপত্তা ভেঙে পড়েছে, উন্নয়ন, উৎপাদন, অর্থনীতি থমকে দাঁড়িয়েছে, হুমকিতে পড়েছে জাতীয় শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা। এমনকি রাজনৈতিক সংকট জনজীবনকে এতটাই জিম্মি ও অসহায় করে তুলেছে যে দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ অর্ধাহারে ও অনাহারে জীবন যাপন করছে। অপরদিকে সর্বত্র টেন্ডারবাজ, দখলবাজ, চাঁদাবাজদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। মানুষ হাঁপিয়ে উঠেছে। ক্রমাগতভাবে সমস্যা সৃষ্টি হতে হতে সমস্যার পাহাড় তৈরি হয়েছে। অধিকাংশ সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী, আইনজীবী সহ প্রায় সকল পেশাজীবী শ্রেণী স্বার্থের কারণে দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দলগুলোর লেজুর ভিত্তি করে দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে। প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা প্রজাতন্ত্রের কর্মচারীর পরিচয় ভুলে গিয়ে দলীয় ভূমিকা পালন করছে। ক্ষমতাসীনরা ক্ষমতাকে পাকাপোক্ত স্থায়ীকরণের লক্ষ্যে প্রশাসন যন্ত্রকে ক্ষমতার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। প্রিয় দেশবাসী, ন্যায়নীতি ভিত্তিক রাষ্ট্রনীতি এবং সৎযোগ্য নেতৃত্ব যদি দেশে না থাকে, তাহলে দেশের যে কত দুরবস্থা হয়, রাজনৈতিক অঙ্গন যে কত ভয়াবহ হয় এবং মানুষের জীবন যে কত দুর্বিষহ হয়, এর বাস্তব নিদর্শন হলো বাংলাদেশের বিরাজমান রাজনৈতিক অঙ্গন। যার কারণে স্বাধীনতার ৪৩ বছর পরেও দেশ শাসনের সঠিক কোনো পদ্ধতি গড়ে ওঠেনি। পদ্ধতি যা গড়ে উঠেছে তা অত্যন্ত বিভীষিকাময়, হৃদয় বিদরক, ধ্বংসাত্মক, হিংসাত্মক, ভয়ঙ্কর, জঙ্গলি ও বর্বর। রাজনীতিবিদরা সন্ত্রাসীদের ভাষায় কথা বলে, আর আইন শৃঙ্খলা রক্ষা কাজে নিয়োজিত বাহিনী ও প্রশাসনের কর্তা ব্যক্তিরা রাজনৈতিক নেতৃবৃন্দের ভাষায় কথা বলে। প্রিয় দেশবাসী,
স্বাধীনতার ৪৩ বছরে এদেশে অনেক নেতার দফার ও সরকার কাঠামোর পরিবর্তন হয়েছে। গণতন্ত্র উদ্ধার আর গণতন্ত্র রক্ষার নামে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে, অনেক হরতাল অবরোধ হয়েছে, হাজার হাজার মানুষের জীবন ধ্বংস হয়েছে, হাজার হাজার কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে। এত কিছু করার পরেও কি সুস্থ কোনো রাজনৈতিক ধারা এবং সঠিক ও কল্যাণময় দেশ শাসনের কোনো পদ্ধতি গড়ে উঠেছে? আদৌ না। বরং রাজনৈতিক অঙ্গন হয়ে পড়েছে দূষিত, বিষাক্ত, কলুষিত ও নোংরা। রাজনৈতিক কোনো সুস্থ ধারা না থাকার কারণে স্বাধীনতার পর হতে যারা ক্ষমতায় ছিলেন তারা যে সব অনৈতিক বিষয়ে বিস্তৃতি ঘটিয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল দুর্নীতি, সন্ত্রাস, মানবাধিকার লঙ্ঘন, অনুৎপাদন, বেকারত্ব, জাতীয় চরিত্র ধ্বংস, সর্বত্র দলীয়করণ, ক্ষমতাসীনদের ভাগ্যের চরম উন্নয়ন, জাতীয় অনৈক্য ও সংঘাত, গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা, রাজনীতির নামে ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থতা কায়েমী স্বার্থ প্রতিষ্ঠা, বিদেশি শক্তির দাবেদারি ও মনোরঞ্জনের প্রতিযোগিতা। প্রিয় দেশবাসী, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে ক্ষমতাসীন দলগুলো সবসময় দ্বৈত ভূমিকা পালন করে আসছে। ক্ষমতায় থাকলে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার বুঝেন না, আবার ক্ষমতাহীন হয়ে যখন বিরোধী দলে থাকে তখন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবেন না বলে আন্দোলনের নামে দেশের চরম নৈরাজ্য, ধ্বংসযজ্ঞ, হত্যাযজ্ঞ চালিয়ে মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলেন। 1996 সালের আন্দোলনের এক পর্যায়ে খালেদা জিয়াকে টার্গেট করে আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি ঘোষণা দিয়েছিল নির্বাচনী সফরে যে জেলাতেই খালেদা সফর করবেন সেই জেলাতেই হরতাল হবে, তাই হয়েও ছিল। কিন্তু 15 বছর পর শেখ হাসিনা তার অবস্থান পুরোপুরি পাল্টে ফেলেছেন। একই অবস্থা খালেদা জিয়ার ক্ষেত্রেও ঘটেছিল। তিনি বলেছিলেন, শিশু আর পাগল ছাড়া কেউ নিরপেক্ষ নয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার সংবিধান বিরোধী। প্রিয় দেশবাসী, ক্ষমতাসীন আওয়ামী লীগ সম্পূর্ণ একতরফাভাবে সংবিধানের 15 সংশোধনী পাশের মাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা বাতিলের ফলে দেশে নতুনভাবে রাজনৈতিক সংকটের সূচনা হয়েছে, যার পরিণতিতে গত বছরের 5 জানুয়ারি দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন দেশের অধিকাংশ রাজনৈতিক দল বর্জন করেছে। যে নির্বাচনে 154 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে, যে নির্বাচন জাতীয় এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পায়নি। দেশবাসীর প্রত্যাশা ছিল নিয়ম রক্ষার একটি নির্বাচনের পর ক্ষমতাসীন আওয়ামী লীগ অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরির জন্য আলোচনা শুরু করবে। কিন্তু আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম, ক্ষমতাসীনরা সংলাপ এবং সমঝোতার পথে না গিয়ে শক্তি প্রয়োগের মাধ্যমে প্রতিপক্ষকে দমন করতে গিয়ে পরিস্থিতিকে আরো জটিলতর করে তুলেছে। প্রিয় দেশবাসী, আজীবন ক্ষমতায় থাকা এবং যে কোনো উপায়ে ক্ষমতায় যাওয়ার মত্ততায় পাগলপাড়া দলগুলোর ধ্বংসাত্মক এবং প্রাণঘাতী কার্যকলাপে দেশ ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত। নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক সংকট বারবার প্রকট আকার ধারণ করছে। এর থেকে উত্তরণে কিছু প্রস্তাবনা আমি সচেতন দেশপ্রেমিক ধর্মপ্রাণ মানুষের কাছে পেশ করছি। দলীয় সরকারের চেয়ে নিরপেক্ষ দলীয় সরকারের অধীনে নির্বাচন তুলনামূলকভাবে সুষ্ঠু অবাধ হয়। এই লক্ষ্যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সময়ের একান্ত দাবি। সংবিধানের দোহাই দিয়ে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন কোনো ক্রমেই বাধাগ্রস্ত করা যাবে না। প্রচলিত রাজনীতিতে গুণগত পরিবর্তনের লক্ষ্যে রাজনীতিতে দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত রাখতে হবে। কোনো ক্রমেই দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের রাজনৈতিক দলে আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না, কারণ দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের কোনো রাজনীতি করার অধিকার থাকতে পারে না। রাজনৈতিক স্থিতিশীলতা, জাতীয় সংহতি ও কার্যকর জাতীয় সংসদ প্রতিষ্ঠাকল্পে
সংসদ নির্বাচনে বিকল্প পদ্ধতি প্রবর্তন করতে হবে। জনগণ ভোট দেবে দলকে, কোনো ব্যক্তিকে নয়, এবং ভোটের আনুপাতিক হারে দলগুলো আসন বরাদ্দ পাবে, যার ফলে কালো টাকা পেশি শক্তি ভোট কারচুপি বন্ধ হবে। দলের আদর্শ নেতা কর্মীদের সততা ও যোগ্যতা বিবেচনা করে জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারবে। মানবাধিকার প্রতিষ্ঠায় শুধু আইনের শাসন নয়, ন্যায়ের শাসনও প্রতিষ্ঠা করতে হবে। রাষ্ট্রের সকল স্তর থেকে দুর্নীতি সন্ত্রাস শুধু দমন নয়, নির্মূল করতে হবে। সার্বিক কল্যাণ প্রতিষ্ঠায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা ইসলাম এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ দুর্নীতি সন্ত্রাস ও দারিদ্র্য মুক্ত সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্রে পরিণত হতে পারে। জাতীয় সংসদ সহ সকল স্থানীয় সরকার নির্বাচনে সৎ, যোগ্য ও আল্লাহভীরু প্রার্থীদের নির্বাচিত করতে হবে, যারা আল্লাহ, জনগণ এবং নিজের বিবেকের সাথে জবাবদিহিতায় দায়বদ্ধ থাকবে। রাজনৈতিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করতে হবে। রাজনৈতিক সংঘাত, হানাহানি নিরসন ও প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সহনশীল মনোভাব সৃষ্টি করে আন্তঃদলীয় সংলাপ অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে। আমরা মনে করি চলমান জাতীয় সংকট উত্তরণে ক্ষমতাসীন সরকারকেই দায়িত্ব নিয়ে গ্রহণযোগ্য উদ্যোগ গ্রহণ করতে হবে। শক্তি প্রয়োগে রাজনৈতিক প্রতিপক্ষ দমন এবং বাক স্বাধীনতা হরণের পরিণাম কারো জন্যই ভালো হবে না। আমরা মনে করি রাজনৈতিক প্রতিহিংসায় দেশের একজন মানুষেরও জীবনহানি ঘটুক, ইসলামী আন্দোলন বাংলাদেশ তা চায় না। তাই আমরা এ মুহূর্তে রাজনৈতিক সংকটের শান্তিপূর্ণ সমাধান চাই। আজ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সংকট নিরসনে দেশের রাজনৈতিক দলগুলো, ওলামায়ে কেরাম, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, সুশীল সমাজ এবং বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিত্বশীল মানুষের সঙ্গে সংলাপ শুরু করবে। ক্ষমতাসীন সরকার যদি আন্দোলনরত রাজনৈতিক দলগুলোর সঙ্গে অতি দ্রুত শান্তিপূর্ণ সমাধানে পৌঁছতে না পারে, তাহলে আমরা দেশ রক্ষায় এবং দেশের মানুষের জীবন সম্পদ রক্ষায় দেশের শান্তিকামী জনগণকে সঙ্গে নিয়ে 26শে জানুয়ারি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা করব ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ।